হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন কিন্তু অনেকটাই রাত্রি। এই রাত্রিবেলায় কেন এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে। তো আমার লাইফে কিছু ঘটা কথা, আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে। সেই কথাগুলো বলার আগে আমার পুরোনো কিছু কথা বলবো, আমি কিছু কথা তোমাদের সাথে এখানে বলবো। তো সেই কথাগুলো বলার আগে, সেই কথাগুলো তুলে ধরার আগে আমার পুরোনো ব্যাগ কিছু কথাটা ফিরে আসতে হবে। সেই জন্য আমি তোমাদের সাথে বেশ কিছু কথা খুব ছোটোর মধ্যে বলার চেষ্টা করবো। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো, একটু আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো প্লিজ, আমার পাশে থেকো। দেখো, অনেকেই আছো যারা আমার পুরো ভিডিও দেখেছো, বা অনেকেই আমার চেনা জানা এখানে আছো যারা আমার ভিডিও দেখো, যেগুলো আমি জানি যে আমার সাথে কথা বলো যে হ্যাঁ তোমরা দেখো। অনেকেই আছো দেখো আমার নিজের চেনা জানা, কিন্তু আমাকে জানাও না যে তোমরা দেখো। তো যাই হোক না কেন, নানা রকম কথা, ঠিক আছে। তো অনেকেই আছো আমার দেখো চেনা জানা, আর অনেকেই আছো অচেনা যারা দেখো, ঠিক আছে। তো আমি সবার উদ্দেশ্যেই ভিডিওটা করছি, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে এবং যারা রয়েছে প্লিজ, যারা এই সোশ্যাল মিডিয়াতে রয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে একটা ভিডিও করছি। যারা আমার ভিডিও দেখো, পুরোনো ভিডিও দেখে অনেকেই জানো যে আমার লাইফের কিছু ঘটনা, নানা রকম ঘটনা, ঠিক আছে। এবার সব কথা তো সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, যতটা সম্ভব বলেছি। আমার নিজের লাইফের কিছু ঘটনা একটা বলতাম, তোমাদেরকে বলি। এটা আমি এর আগেও ভিডিও করেছি, আর এখন আমি একটু ছোটো করে বলবো, কিন্তু হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে। তোমরা প্লিজ একটু দেখো, আমার পাশে থাকো। দেখো, অনেকেই যে শোনো যে অনেকেই বলকে বলি অনেক কষ্ট করেছি। দেখো, শারীরিক নানা রকম কষ্ট করেছি। তার আগে আমি একটা কথা বলি, আমি একটা অনেক ভিডিওতে বলি আমার কষ্ট করে আমার সন্তানকে পেয়েছি, বা সন্তান আমাকে পেয়েছে, হয়তো অনেকে জানো না। তো আমি কিছু কথা এখানে বলি। দেখো, আমি প্রেগনেন্ট হয়েছি, সব কথাই আমার ভিডিওতে আছে, অনেক কথাই রয়েছে বা অনেক কথাই নেই। তো আমার প্রেগনেন্সির পর, আমার বাচ্চা হওয়ার পর আমার প্রেগনেন্সি টাইমটা খুব ভালো গেছে। দেখো, আমি প্রেগনেন্ট হয়েছি, আমার এখান থেকে আমার হাজব্যান্ডের বাড়িতে জানানো হয়েছে আমি প্রেগনেন্ট হয়েছি। তো যাই হোক, আমি এখানে ছিলাম পড়াশুনোর জন্য। দেখো, আমি প্রেগনেন্ট হয়েছি, আমার বাড়িতে আমি ছিলাম, আমি খুব আনন্দে ছিলাম এবং মানসিক বেশ কিছু কষ্ট পেয়েছি অন্য দিক থেকে। আমার ফ্যামিলি থেকে, মানে আমার বাবার বাড়ির দিক থেকে কোনো কষ্ট কখনোই পাইনি। যাই হোক, তো যেটা বলছিলাম, তো আমার বাচ্চা হয় খুব স্মুথলি ভাবে, কোনোরকম কিছু আমার কমপ্লিকেশন ছিল না, ঠিক আছে। তো আমার বাচ্চা হওয়ার পর আমার লাইফে কিছু ঘটনা ঘটে, যার জন্য আমি এই কথাগুলো বলি। তো কী বলতো, আমার আমার বাচ্চা হয়, আমার শুরু হয়, আমার ডেলিভারি হয়, তারপর আমার লাইফে কিছু ঘটনা, সেই কথাগুলো তোমাদেরকে বলি। দেখো, আমার ডেলিভারি হওয়ার পর আমার সি-সেকশন হয়েছিল। সি-সেকশন হওয়ার তোমার পর মানে 5 দিনের মাথায় নার্সিংহোম থেকে আমাকে ছুটি দিয়েছিল। ছুটি দেওয়ার পর আমাকে বলেছিল, মানে ডেলিভারি থেকে শুরু করে 11 দিনের মাথায় আমার সেলাইটা কাটার জন্য, সি-সেকশনের। যথারীতি আমি 11 দিনের মাথায় সেলাই কাটি। আমার এখানে একদম চেনা জানা ড্রেসার ছিল, সেই ড্রেসার আমার বাড়িতে এসে আমার সেলাইটা কেটে দেয়, ঠিক আছে। তো আমার যখন সেলাই কাটা হয়, আমার সি-সেকশনের সেলাই পুরো শুকিয়ে গেছিলো, একদম নর্মাল ছিল, ঠিক আছে। তো নর্মাল ছিল, এবার কোনো ব্যাপার ছিল না, পুরো শুকিয়ে গেছে। মাঝে একটু করে দুবেলা করে একটু মলম লাগাতে বলেছিল, যাতে জায়গাটা পুরো ফিনিশ ঠিক হয়ে যায়। একদম আমার এমন হয়ে গেছিলো না, যে সেলাইটা কাটা হয়েছিল, আমার যে পুরো সি-সেকশন হয়েছিল তা বোঝাই যাচ্ছে না, একদম দাগের সেরকমভাবে সেইভাবে কোনো চিহ্ন নেই, এত সুন্দর সেলাই করেছিল, ঠিক আছে। মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরকম করে আমার সেলাই কাটা হয়। এবার আমার বাচ্চা যেদিন হয়, সেদিন থেকে শুরু করে আমার 1 মাসের মাথায় আমার সি-সেকশনের জায়গাটায় হঠাৎ করে একটা মানে ফোসকা টাইপের দেখা যায়, খুব সরু পেনের দাগের মতো। তো সেরকম একটা ঘটনা ঘটে। তো যাই হোক, তো সেখানে আমি যে ড্রেসারটা আমার সেলাই কেটেছিল তাকে ফোন করি, সে আসে এবং দেখে এবং বলে যে তোমার ইনফেকশন হয়েছে। কিন্তু ইনফেকশনটা তো হওয়ার কথা না, তুমি তো সম্পূর্ণ শুকিয়ে গেছিলো, এরকম একটা কথা বলে। তো যাই হোক, আমরাও বুঝতে পারি না। তো যেদিন আসে এবং সেই জায়গাটাকে, যে জায়গাটার অংশটা ফার্স্ট হয়েছিল, সেই জায়গাটার অংশটা সে কেটে দেয়। তারপর সেখান থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো বের করে, এবং এইভাবে প্রত্যেক দিন সে আসতে থাকে। আমরা ডক্টরের সাথেও যোগাযোগ করি, দেখাই, ডক্টর বলে ঠিক আছে। তারপর আমরা জানতে পারি এরকম। আমি কিন্তু একটা কথা বলি, আমার এই ইনফেকশনের ভিডিও আমি আমার ইউটিউবে আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা পুরোটা জানতে গেলে কিন্তু তোমরা প্লিজ আমার
হসপিটালে ভিজিট করো। তো যাই হোক, ওই জায়গাটা প্রত্যেক দিন সেদিন থেকে শুরু হয়ে যায় যে আমার প্রত্যেক দিন ড্রেসিং, ডক্টর দেখানো শুরু হয়, মাঝে মধ্যে ডক্টরের কাছে যেতে হতো, নানা রকম জিনিস হতো, এক একবার এক এক রকম আলাদা আলাদা, ঠিক আছে। তো ইনফেকশন হয়ে যায়। তো সেটা আমার হয়নি, সেটা পরবর্তীকালে জানতে পেরেছিলাম। সেই ইনফেকশনটা যে একটা অংশ হয়েছিল, সেই অংশটা কিন্তু পুরোটাই ছড়িয়ে গেছিলো আমার মানে সেলাইতে। মানে ওষুধ খাচ্ছিলাম, অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, তবুও কিছু কাজ হচ্ছিল না। এবং সেটা একটা কথা বলি, সেটা শুধু আমার হয়নি, আমার নার্সিংহোমে বহুত মানুষের হয়েছে, যে নার্সিংহোমে হলে। এবং সেটা একটা কথা বলি, সেটা কিন্তু কোনো ডক্টর, একটা নার্সিংহোমে একটা ডক্টর কাজ করে না, বহুত ডক্টর কাজ করে, বহুত ডক্টর অপারেশন করে। এবং সেখানে শুধু সিজার বা সি সেকশন বা বাচ্চা ডেলিভারি হয়, সেখানে নানা রকম অপারেশন হয়। তো যাই হোক না কেন, ঘটনাটা এটাই হয়েছিল যে কোনো একটা পেশেন্টের কিছু একটা অপারেশন হয়েছিল, সেই পেশেন্টের মধ্যে কিছু একটা রোগ ছিল, এমন কিছু রোগ যেটা পুরো ওটির মধ্যে ছড়িয়ে গেছিলো, এমন কিছু রোগ যেটা সেই টাইমে, সেই 1 মাসের ভিতরে যতজনের অপারেশন হয়েছে, শুধু সি সেকশন বলে নয়, তো প্রত্যেকের মধ্যেই সেই ইনফেকশনটা প্রবেশ করে গেছিলো, মানে সেই ভাইরাসটা প্রবেশ করে গেছিলো, যার জন্য প্রত্যেকের মধ্যে 1 মাস পর সবার সেম জিনিস 1 মাস পর শুকিয়ে যাওয়ার পরে সেমভাবে ইনফেকশন ধরা পড়ে। তো যাই হোক, সেটা প্রথমে ডাক্তাররাও জানতো না। তো এখানে নানারকম পরবর্তীকালে যখন তারা জানে এরকম ঘটেছে, নানারকম স্টেরাইল, আরও বেটারভাবে স্টেরাইল করার পরেও কিন্তু কাজ হচ্ছিল না। এমনই একটা ইনফেকশন, এমনই একটা ভাইরাস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার সেই ইনফেকশনটা হয় এবং আমার টানা ওর মধ্যে গজ ভরা, বের করা, নানারকম, বুঝতেই পারছো, একটা কাঁচা অবস্থা, সবে তখন 1 মাস হয়েছে। তো এইভাবে বাড়িতে ড্রেসিং হয়ে, তখন ড্রেসারটা সত্যিই খুব ভালো ছিল, এক পুরোটাই ছড়িয়ে গেছিলো, একটা ধার থেকে আরেকটা ধার কাটতে হয়েছিল, পুরো লিঙ্ক হয়েছিল, মানে অনেকটা বড় ঘটনা, আমি পুরোটা অত বলছি না, ছোটোর মধ্যে বলছি। তো এইভাবে বাড়িতে আমার ড্রেসিং হয় 1.5 মাস, ওষুধও চলে, ড্রেসিং হয়, ঠিক আছে। আর ওখান থেকে 1.5 মাসের মাথায় এরকম সবার সাথে পরিচয় হয়, যাদের অনেকে ইনফেকশন হয়েছিল এরকম। তো ওরকমভাবে 1.5 মাসের মাথায় আমরা পৌঁছাই ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর পৌঁছানোর পরে আমার সত্যি একটা কথা বলি, ব্যাঙ্গালোর পৌঁছানোর পরে আমি 1.5 মাসের মাথায় ওখানে, মানে আমার ইনফেকশন হওয়ার এখানে বাড়িতে 1.5 মাস মতো ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্টের পর 1.5 মাসের মাথায় যাই ব্যাঙ্গালোর। সেটা আমার বাড়িতে হঠাৎ করেই দেখে যে আমার নানারকম কথাবার্তায় কেউ মানে ব্যাঙ্গালোর যাচ্ছে, তার আগে থেকে ব্যাঙ্গালোর গিয়েছে, পৌঁছে গেছে, এবং তার আগেও আমাদের মধ্যে কথা ছিল ব্যাঙ্গালোর যাওয়া নিয়ে। কারণ বারবার এরকম একটা ইনফেকশন হলে তো বারবার এটা ক্যান্সারে দাঁড়িয়ে যাবে, একটা ঘা থেকে তো ক্যান্সার হয়ে যায়, তাই না বলো? তো এটাই হয়। তারপর আমরা ব্যাঙ্গালোর পৌঁছাই। ব্যাঙ্গালোরে গিয়ে নানারকম কন্ট্যাক্ট থাকে, 2-1 জনের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যায়, যে যাদের ইনফেকশন হয়েছিল অনেকেই সেখানে পৌঁছায়। আমরা ওখানে প্রায় অনেকজন পৌঁছেছিলাম, প্রায় 10 জন মতো আমরা পৌঁছলাম সেই টাইমে গিয়ে, আরও হয়তো অনেকে পৌঁছেছিলাম, কিন্তু আমরা একটি জায়গায় ছিলাম 7 জন মতো, অন্য জায়গায় হয়তো অনেকে ছিল। যাই হোক, তো সেখানে পৌঁছাই, আমাদের ট্রিটমেন্ট শুরু হয়। তার আগে প্রথম যে পৌঁছাই, তার ট্রিটমেন্ট আগে শুরু হয়েছিল। এবার ওখানে গিয়ে এমন একটা অবস্থা হচ্ছে, পুরো পাগলের মতো হয়ে যাওয়ার কথা। কারণ ডক্টর বলে দিয়েছিল যে এর কোনো গ্যারেন্টি নেই, এটা 5 মাস পরে হবে না, 6 মাস পরে হবে না, বা এই যে অপারেশন করবো, অপারেশন হবে বলেছিল, অপারেশন হবে। তো অপারেশন হওয়ার পরে যে ঠিক হয়ে যাবে, যে আর আসবে না, বা পরবর্তীকালে 1 বছর পরে, 2 বছর পরে যে কোনো টাইমে আসবে না, এর কোনো গ্যারেন্টি নেই। যখন তখন এটা আসতে পারে, যখন তখন এটা হতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই। তো আমাদের সারা জীবনের কোনো গ্যারেন্টি নেই। তো আমরা এবার যাই হোক বাদ দিলাম কথাটা, এবার ভাবলাম যে যাই হোক, যে আমাদের অপারেশনটা আমরা যাই হোক মোটামুটি ঠিক হয়ে যাবে, যা হবে সেটা দেখা যাবে, আসবে না আসবে, ইনফেকশন পরবর্তীকালে যদি ফিরে আসে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আর বাঁচবো না, আমার ছেলেটার কাছে কী করে ফিরবো, এবং ছেলেটা আমার কাছে কী করে আসবো। যাই হোক, তো আমাদের অপারেশন হয়। আমার ট্রিটমেন্ট হয়েছিল মণিপালে। দেখো, এই নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি, আমার লাইফে অনেক কিছু ঘটেছে। তো এবার বলি, 1.5 মাসের মতো ওখানে পৌঁছলাম। ওখানে পৌঁছে 7 দিনের মধ্যেই আমার ওখানে মানে 7 দিনের আগেই হয়ে গেল, 3 দিন কি 4 দিনের মাথায়, ওরকম 3 দিনের মাথায় এরকম হবে, যে ওখানে আমার দেখানো হলো, রিপোর্ট হলো, দেখলো, এবং রিপোর্ট দেখে আমার বলেছিল যে আমার আগে যে 2 জনের রিপোর্ট হয়েছে এবং অপারেশন হলো, তাদের থেকে আমার অংশটা অনেকটাই কম। ওদের ভিতর দিকে যতটা পরিমাণ ছড়িয়েছিল, আমার ততটা পরিমাণ ছড়ায়নি।
তার থেকে অনেকটা কম আমার মধ্যে ছড়িয়েছে। কারণ হচ্ছে আমার ড্রেসার, সত্যি আমি খুব কৃতজ্ঞ ড্রেসারের কাছে। উনি খুব ভালোভাবে ড্রেসিং করেছিলেন এবং খুব ভালোভাবে কাজ করেছিলেন, যার জন্য আমার ভিতরে ইনফেকশনটা অনেকটা কম ছড়িয়েছে। তো তারাও ড্রেসিং করেছিল। আমি প্রথমেই আমার দেখি সবসময় কেটে ফেলেছিলো এবং ড্রেসিং করতে কন্টিনিউ চলেছে, সেই জন্য আমার অনেকটা এগিয়ে। তো আমাদের এবার ব্যাপারটা হচ্ছে মেন, তোমাদের যে টুইস্টটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রথম ওখানে যাওয়ার পরে সেম জায়গাতে একটা অপারেশন, একটা সিজারের সি সেকশন, মানে একটা সি সেকশনের সেলাই হয় কটা, 7টা। অংশটা কতটা হয়, এতটা, এবার এতটা। কিন্তু ওখানে অপারেশন হয়েছে পুরো একটা ইউ আকৃতি, একটা চাঁদ, অর্ধেক চাঁদ, মানে পেটের পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই কাটা, ঠিক আছে, আর ওপর দিকে যতটা গিয়েছে। তো ওদের আমার আগে যে দুটো অপারেশন হয় তাদের অনেকটা পরিমাণ গেছিলো, আমার তাদের থেকে অনেকটা কম। কিন্তু ওপরের দিকে ভাগটা একটা আমারটা কম কাটা পড়েছিল। আমার হয়তো এতটা কাটা পড়েছিল, ওদের হয়তো এতটা কাটা পড়েছিল, বুঝতে পারছো? তো সেই ইনফেকশনটা, এবার ব্যাপারটা হয়, টুইস্টটা হলো এটাই যে ওরকম একটা সবে সেকশন হয়েছে, 1.5 মাসের মাথায় জায়গাটা কতটা কাটা ছিল, সেই কাঁচা অংশ কিন্তু তখন আমার চোখ ফুলে চলেছে আমাদের। আবার সেম জায়গাতে আবার অপারেশন হয়। এবার ব্যাপারটা হলো যে আমাদের যে অপারেশনটা হয়েছিল তারপর কিন্তু আমাদের আর সেলাই হয়নি, আমাদের ওই জায়গাটা কিন্তু খোলা থেকে গেছে, পুরো খোলা, কোনো সেলাই নেই, কিছু নেই। ওই জায়গাটাতে যেরকম গজ পিস, তারপর মোটা মোটা, এত মোটা মোটা ধরনের কী ধরনের একটা প্যাড, 10টা গজ, অনেক কিছু মধ্যে ভর্তি, পুরো সিল করতো জায়গাটা, প্রত্যেকটা দিন ড্রেসিং হতো। তারপর জানতে পারলাম আমাদের এরকমভাবে খুলে রাখা হবে, তাহলে যখন তখন ইনফেকশন আসতে পারে, এটা হলে অনেকটা চান্স আছে ভালো হয়ে যাওয়ার, না আসার। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু অপারেশন হয়, জায়গাটা খোলা থাকে। আমার অপারেশন হওয়ার পর পুরো 1.5 মাস খোলা ছিল জায়গাটা, প্রত্যেকটা দিন বেশি মতো ইঞ্জেকশন ছিল, নানা রকম ওষুধ ছিল, বহুত কষ্ট পেয়েছি, বহুত কষ্ট পেয়েছি, কী বলে জানো। এবার ব্যাপারটা কি জানো, যে ওই 1.5 মাসের মধ্যে যে আমাদের প্রত্যেকদিন ড্রেসিং হতো না, খুব কষ্ট পেয়েছি। ডক্টরকে বলতাম, যখন আমাদের অপারেশন হতো, জুনিয়র ডক্টর আমাদের ড্রেসিং করতো, ওখানে ড্রেসিং কী করে, ড্রেসিং সিস্টাররাও করে, কিন্তু আমাদের ড্রেসিং করতো জুনিয়র ডক্টর। আমাদের কেসটা এতটাই বেশি ক্রিটিক্যাল ছিল। আর প্রত্যেক দিনই এসে কিন্তু সিনিয়র যে মেন ডক্টর, সে কিন্তু প্রত্যেক দিন চেক করতো যখন ড্রেসিং করতাম। আর হাজব্যান্ডরা যেহেতু ডক্টরকে রাখতো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার আগে যে দুজন ছিল, এবার আমার পরে সবার কথা আমি অতটা বলতে পারছি না, ঠিক আছে, আমার আগে যে দুজন ছিল তাদের কিন্তু অপারেশন হওয়ার পরে যে ড্রেসিংয়ের টাইমে আরও 2বার কিন্তু তাদের ইনফেকশন আবার দেখা দিয়েছিল, ওই কাটা অবস্থাতেই দুপুর থেকে। তো ওই কাটা অবস্থাতেই তাদের কিন্তু আবার, মানে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হয়নি, ওই ড্রেসিং রুমে তাদের আবার অপারেশন হয়েছে একটা ড্রেসিংয়ের মধ্যে। ওখানে আবার অ্যানাস্থেটিস, মানে ওই কাটার মধ্যে ইঞ্জেকশন দিয়ে সেই জায়গাটাকে বসে পড়েছে। তো ওটা আরও বেশি কষ্ট, কিন্তু আমার ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার এই ইনফেকশনের ড্রেসিং মানে চলাকালীন, মানে ওই অপারেশনের পরে কখনো ইনফেকশনটা দিয়ে আসেনি। যে কদিন আমরা মানে 1.5 মাসে খোলা ছিল, কিন্তু দূরে রেখেছিল, আমার আর ইনফেকশনটা দেখা দেয়নি। যাই হোক, আমার হয়তো পরিমাণ কম ছিল, সেই কারণে হতে পারে। তো সেটাই হচ্ছে আমার লাইফে একটা খুব ভালো খবর। তো সেই টাইমে বহুত কষ্ট হয়েছে, শুধু একটা টাইম মনে তো ভালো হবে, তো ছেলেটাকে ভালো হবে, ছেলেটার কাছে ফিরতে পারবো তো, ছেলেটা আমাকে পাবে তো, আমি আমার সন্তানকে পাবো তো, সন্তান আমাকে পাবে তো। সেই টাইমে সেই দেশে প্রথম একদম বাড়িতে যখন ওয়াইফ এখান থেকে শুরু করে তারপর পর্যন্ত, সেই যে একটা মা ছেলেকে পাবে, ছেলে মা পাবে, সেই যে আনন্দটা, সেই টাইমের আনন্দটা যতটা পরিমাণ পাওয়া কথা সেই পাওয়াটা পাইনি। আর আমার সন্তান, বিশেষ করে ব্যাঙ্গালোর যাওয়ার পরে, অপারেশন হওয়ার পরে সেই যে ড্রেসিং, সেই যে কাছে পাওয়া, সেই জায়গাটা কখনো পাইনি, খুব কষ্ট পেয়েছি জানো। আর হ্যাঁ, যখন আমার প্রথম ড্রেসিংটা শুরু হয়, মানে ইনফেকশন ধরা পড়ে, তখন আমার যখন ওষুধ থেকে শুরু করি, অ্যান্টিবায়োটিক নানারকম কিছু, তখন ওর 6 দিনের মাথায় পটি শুরু হয়েছিল। যে পটিটা সাধারণত একটা বাচ্চার যদি পটি হয় অনেকবার হবে, 10 বার হবে, 20 বার হবে, বা কোনো রকম পেটের প্রবলেম হলে বেশি হবে। তো ওর পিছনে পটি অল টাইম লেগে থাকতো। তুমি মানে এই 2 বছর থেকে আবার পটি লেগেই আছে, না লেগে থাকা কখনো থাকতো, এরকম ধরনের ব্যাপার ছিল। তো এখানে নানা রকম ডাক্তার দেখেছি, আমার এদিকে ড্রেসিং হতো, আবার এখানে ডাক্তার হয়।
তো কিছুই হচ্ছিল না, এরকম ওষুধ দিয়ে প্রচুর বড় বড় ডক্টর দেখেছি, মানে এমন কোনো ডাক্তার নেই, কোনো ভালো ডাক্তার নেই যেখানে দেখায়নি। তো যাই হোক, ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখায়, সেখানে গিয়ে ওষুধ দেওয়াতে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এবং ডক্টর বলে যে রেসপেক্ট করার কথা জিজ্ঞেস করতে করাই কোনো প্রবলেম হবে কি, ওষুধ খাচ্ছে। তো ডক্টর বলেছিল না, কোনো প্রবলেম হবে না, বাচ্চাদের যদি কোনোরকম কিছু প্রবলেম হয় কোনো ওষুধের জন্য বা কিছু, সেটা খুব সামান্য পরিমাণ হয়, তার থেকে অনেক বেশি প্রোটিন পায়, তার থেকে অনেক বেশি হেলদি এবং অনেক বেশি কাজ হয়, এরকম একটা কথা বলেছিল। তা যাই হোক, তো ওখানে আমার ড্রেসিং চলতে থাকে। সেই টাইমে বাচ্চাটাকে আমি সারাদিন কিন্তু পেতাম না, ড্রেসিং করতে যেতাম, ফিরতাম বিকেলে, এরকম হতো। আমার মা হয়েছিল ওর মা, ঠিক আছে, আমার মা ওকে স্নান করানো, খাওয়ানো, আমার মা কিন্তু আমাকেও আমার জামা কাপড় কেটে দিত, রান্না করতো। আমার ছেলেও একটু একটা বাচ্চা থাকতে বহুত কষ্ট করেছে, আমার মা বহুত কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, বলার না। তো যাই হোক, সেই টাইমে যেটা বলছিলাম, আমার বাচ্চা আমাকে আমি যেভাবে পাওয়া, একটা মা ছেলেকে পাওয়া বা ছেলে না পাওয়া, সেটা পাইনি। আমার ছেলেকে করে নিতে পারতাম না, কী করে করুন, পুরো জায়গাটা খোলা। আর শুনে যখন আমার বাচ্চা তখন লাথি মারতে শিখেছে একটু একটু, বুঝতেই পারছো। তো করতাম জানো, আমি জাস্ট হাতটাকে এইভাবে পাততাম হাতটাকে, আর মা আমার কোলে শুনতে দিত, আর ওর পাটাকে ধরে থাকতো, আমাকে বিস্কুট করিয়ে দিত, মা আবার শুয়ে দিত, মা মানিয়ে থাকতো। রাত্রেবেলায় উঠে যদি বাই চান্স কিছু কাঁদতো বা কিছু করতো, মা ওকে নিয়ে ঘুরতো, আমি পারতাম না। কতটা কষ্ট পেয়েছি, বহুত কষ্ট পেয়েছি আমার ছেলে আর আমি দুজনেই। তো যাই হোক, তো এইভাবে আমাদের ড্রেসিং চলতে থাকে 1.5 মাসের মাথায় যখন একটা ভরে আসে জায়গাটা, তখন ডক্টর 1.5 মাসের মাথায় আবার আমার অপারেশন হয়। মানে কতবার হলো, কয়েকটা ওই 3 মাস কি 4 মাসের মাথায় তোমরা ভাবো আমার 3বার অপারেশন, অপারেশন বাদ দাও, সিজার, তারপরে অপারেশন, আস্তের পর তো খোলা, অপারেশনও করেছে, অপারেশন কী বলবো তো শুনতেই পেলে। তো আবার একটা অপারেশন হয়, তাহলে কতগুলো ইঞ্জেকশন লাগলো, কটা অপারেশন হলো। তো আবার অপারেশন, শুধু ওখানে বলে যে স্টিচ নয়, সেম আবার অপারেশন হয়েছে, ওই জায়গাটা কাটা ছেঁড়া, সেমভাবে ইনফেকশন দেখেছে, আবার কোথাও ভেতরে আছে কিনা, আবার সেলাই হয়েছে। তো এরকমভাবে আমাদের হয়। তার মধ্যে একজনের আবার ইনফেকশন হয়েছিল, বহু বাড়াবাড়ি হতো, তার কথা নিয়ে কিছু বলছি না। তো এরকমভাবেই আমাদের জীবনটা চলে। বাড়ি ফিরে আসি, বাড়ি এসে স্টিচ কাটি, প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম, এখনও আছি। কারণ রিসেন্টলি 1 মাস আগে, 1-2 মাস হলো, তোমাদেরকে বোধহয় আমি জানিয়েছিলাম যে একটা মহিলা, তো সে তার আমাদের মতনই ঘটনা ঘটেছিল, মানে একই নার্সিংহোমে সে আমাদের মতোই অপারেশন হয়েছিল, সব কিছু হয়েছিল, কিন্তু রিসেন্টলি তার আবার ভিতরে ইনফেকশন চলে গেছিলো, কোনোভাবেই বুঝতে পারিনি সে মারা গেছে। তো সেই জন্য খুব ভয় করে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে নিজের ছেলেকে ছেড়ে, আমার ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন যেন ভগবানের কৃপায় এমন কিছু না হয়। এখন কি জানো, এতটাই শক্ত হয়ে গেছি, সমাজে চোখে জলও আসে না কারণ, তবে ভিতর থেকে অনেক শক্ত, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই ভুলে ব্যাপার। আমার লাইফের এটাই হচ্ছে ঘটনা। তো তোমাদেরকে আমি ছোট্ট করে ঘটনাটা বললাম। তো এবার হচ্ছে একটা কথা, ওখান থেকে ফিরে আসা বলো, যা কিছু বলো, আমার শুনো হওয়া, শুনো ওখানে যাওয়া, যা আমার মা বাবা সত্যি অনেক করেছে, তাদের কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। মা বাবা বাবা মাই হয়, হয়তো সব বাবা মা সবার হয়তো এক হয় না, অনেকেই পৃথিবীতে থাকে ভালো খারাপ মেনে, বাবা মা যে সব বাবা মা যে ভালো হবে এমন কোনো হয় না, কিন্তু বাবা মা মানেই ভালো, এটাই হচ্ছে মানে বেশিরভাগ সেটাই হয়। তো আমার কোনোভাবে কম যায়নি, আমার প্রচণ্ড খেয়াল রেখেছে, আমার এমন কিছু নেই যে করেনি। আমি আমার বললাম তো, আমার বাচ্চার মা হচ্ছে আমার মা, আমাদের প্রত্যেকে টেক কেয়ার করেছে। আমার বাবা মার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাবার বাড়ি থেকে প্রত্যেকে আমার খবর নিয়েছে, সবার মানে আমি অনেক কৃতজ্ঞ, আমাকে সত্যিই অনেক ভালোবেসেছে, অনেক খবর নিয়েছে। আর আমার বাবা মার কথা তো বলার নিয়ে প্রচণ্ড করেছে, এমনকি আমি তো বলেই দিচ্ছি, আমার বাচ্চা পেটে আসা, আমার A to Z ওষুধ থেকে যা যা খরচা পাতি, ওখানে অপারেশন হওয়া, A to Z আমার বাবা মা করেছে, কেউ করেনি, কেউ না। তো তারাই করেছে, আমার বাবা মা করেছে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড যে আমার সাথে ছিল, আমার পাশে ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আমার হাজব্যান্ড ছিল ব্যাঙ্গালোরে, আমাকে নিয়ে যেত, আমার টেক কেয়ারও করেছে, সে আমার সাথে ছিল। কিন্তু হ্যাঁ, আমার খরচা পাতি আর যে বললাম তো কী করেছে না করেছে সবই তো বললাম, আমি ঋণ শোধ করতে পারবো না আমার বাবা মার। আর আমি আর এছাড়া আর কেউ অন্য
পয়সা পাতে তো দূরের কথা। তো এটাই হলো ব্যাপার। আর তোমাদেরকে তো আমি বললাম যে এইরকম করে বহুত বহুত কষ্ট পেয়েছি, আমি ছোট্টোর মধ্যে কিছুটা তোমাদেরকে তুলে ধরলাম। এবার ব্যাপার হচ্ছে যে এত কিছু কষ্টের পর নিজের সন্তানের কষ্ট কোনো দিন কিন্তু মেনে নিতে পারবো না। এই যে আজকে যে মাসটা চলছে না, মানে চলছে না, পেরিয়ে গেল, যে ভাদ্র মাস ছিল বাংলার, এই মাসটাতে আমার আগের বছর ভাবলেই ভেতরটা শিউরে ওঠে, জানো তো। এমন একটা টাইম গেছে কিছু দিনের জন্য আমার বাচ্চাটা, আমি কী করে বলবো কথাটা আমি বুঝে উঠতে পারছি না, জানো তো। বলতে আমার ভেতরটা কেমন করে উঠছে। এমন একটা ঘটনা ঘটতো, বাচ্চাটা হতো আমার কাছে থাকতো না। কিছু মানুষের জন্য আমার বাচ্চার এত বড় ক্ষতি হতো, তো সেই ক্ষতি আমি কখনো মানতে পারবো না। আমার কি মনে হয় জানো, যে টাকা পয়সাটার জন্য, আমি টাকা পয়সা বা কোনো কিছুর জন্য যে সন্তানের ক্ষতি করি, আমার সন্তানরা সুস্থ থাক, সুস্থভাবে শান্তিভাবে একটা সুস্থ পরিবেশে বেঁচে থাকুক। টাকা পয়সা হ্যাঁ টানা ওটা পরে দেখা যাবে, ওটার আগে দরকার নেই, আমার ছেলে বেঁচে থাকুক ভালোভাবে, এটা আমি চাই না। তো এটাই হলো ব্যাপার। তো ভাবলে ভিতরটা শিউরে উঠে। তো একটা কথা বলি, আমার অপারেশনের পরে আমার যখন বাড়ি ফিরে আসে, এবং 1 মাসও হয়নি আমার অপারেশন হওয়া, আমাকে দুটো মানুষ আমাকে বলেছিল, আমি হেঁটে বেঁচে যাচ্ছিলাম বা কিছু, যে বেশ তো গায়ে জোর আছে, বেশ তো কটকট করে হাঁটছে। তো আমি কিছু বলিনি। একটা কথা আমি বলি, দেখো, যখন আমার অপারেশন হয়েছিল প্রথম, মানে ব্যাঙ্গালোরে গিয়ে, তো সেখানে না, ওখানে যেদিন অপারেশন হয় সেদিনই হাঁটায়, কিংবা তারপরের দিন হাঁটায়, ওরা তোমাকে হাঁটাবে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, আমার যে টাইমে অপারেশন হয়েছে, আমার নতুন সবে অপারেশন হচ্ছে, সেই জায়গাটা আমার খোলা আছে, এখন আমি হাঁটবো না কেন? আমি হেঁটে তাড়াতাড়ি করে হেঁটে কেন বেড়াতে পারবো না? আরে আমাকে যেখানে অপারেশন হয়েছে, আমার এত বড় অপারেশন হয়েছে, সেখানে ওখানেই আমাকে হাঁটিয়েছে। সেদিন আমি হাঁটতে পারিনি। যেদিন আমার অপারেশন হয়, আমাকে সেদিন রাত্রিবেলায় তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমি একদমই পারিনি। সেই রাত্রিটা খুব কষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হয়েছে, আমি একদমই উঠতে পারিনি, ওখানে চেষ্টা করেছিল। আমি নেক্সট দিন রাত্রে উঠেছিলাম, মানে নেক্সট দিন আমার ছুটি হয়েছিল 11টার আগে। তো তার আগে আমাকে তুলিয়ে ওখানে বাথরুম করানো হয়, ইউরিন পাস করানো হয়, তারপর ছুটি দেওয়া হয়, ঠিক আছে। তো ছুটি হয়েছিল নার্সিংহোম থেকে, কিন্তু আমরা কাছেই থাকতাম, সেখান থেকে নার্সিংহোম যাতায়াত করতাম, ঠিক আছে। এরকম একটা আছে। তো যেখানে আমার এত বড় অপারেশন হয়েছে, সেখানেই আমাকে হাঁটতে হয়েছে, সেখানেই আমি তারপরের দিন আমাকে হাঁটিয়েছি, তো আমি 1 মাস পরে কেন হাঁটবো না? এটাই হলো একটা কথা। আর একটা কথা কি বলি, হ্যাঁ কী বলবো, আমি এইসব মানুষকে কিছু বলার নেই, তো আমি কেন হাঁটবো না বলো? আর অবশ্যই তাড়াতাড়ি করে হাঁটতে পারবো, না হাঁটতে পারার কী আছে? কষ্টটা ঠিক কোথায় কি না, সেটা তোমরা বুঝবে না। একটা কথা জানো, নিজের ফ্যামিলিতে বুঝে যে কী কষ্ট, আর যখন তুমি একটু অন্য জায়গায় অন্যজনের বাড়ি চলে যাবে না, তখন তাদের কোনো কিছু হলে, বা বিশেষ করে একটা ছেলে, সেই বাড়ির ছেলের যদি কিছু হয়, সামান্য যদি চোখে নাকে কানে সামান্য যদি অপারেশন হয় বা কিছু একটা হয়, যেগুলো ন্যাচারালি অপারেশন হয়, যেগুলো ন্যাচারালি টুকিটাকি যে জিনিসগুলো খাবার হয়, সেসব জিনিসগুলোতে মানুষের মুখে আমি এমনও কথা শুনেছি যে মানুষের একটা অঙ্গ খারাপ হলে শরীরের কিছু থাকে না, প্রচুর কষ্ট হয়, সেই জায়গায় দেওয়া। হ্যাঁ অবশ্যই সেটা, তাহলে আমার এত কিছু যে আমি সারা জীবনে সেই জায়গাটা পাবো, পাচ্ছি কি, কতটা পাবো আর কি জানি, সেই পারবো কি সেই জিনিসগুলো? আর শরীরের যে ধাক্কাগুলো গেছে, যে জিনিসগুলো গেছে, আর কি সেই জায়গা পাবো কখনো, বা পাচ্ছি না? নিজের শারীরিক দিক থেকে সেটা হবে, তো সেটা কেউ বুঝবে না। তো যাই হোক না কেন, তো সেই বহুত কষ্ট পেয়েছি, তো সেটা অনেকেই বলেছে, তো আমি সেটা বলছি, তো তাদের জন্য উদ্দেশ্য করেই আমি কথাটা বললাম যে কেন হাঁটবো না, সেখানেই আমাকে হাঁটিয়েছে। একটা কথা বলি, সেই যে আমাকে হাঁটিয়েছে, বাড়ি ফিরেছি, জানো তো, আমাদেরকে প্রত্যেকদিন অন্তত 15 মিনিট হাঁটতে বলতো, যেভাবেই হোক আস্তে আস্তে, ঠিক আছে। আমরা হাঁটতে পারতাম না, বহু কষ্ট হতো, কীভাবে পুজো হয়ে ওই বেল্ট লাগিয়ে দিয়েছিল, নানা রকম ড্রেসিং মতো, বললাম না, ভিতরে ওই পেটের মতো পুরো পেটটা খোলা ছিল, প্রচুর জিনিস পড়তো, এত মোটা মোটা প্যান্ট পরতো, 8টা 10টা করে খালের ভিতরে, ঠিক আছে, পেটে। প্রত্যেক দিনকার ড্রেসিং কিন্তু অবশ করে হয়নি, শুধু অপারেশনটা অবশ করে হয়, বহুত কষ্ট, ঠিক আছে। তো ছেলেটাও প্রচুর কষ্ট পেয়েছে, আমাকে নিজের মাকে সেইভাবে পাইনি,
যাই হোক, তো সেটা কেউ বুঝবে না, অনেকে অনেক কথা বলবে, বহুত কষ্ট সহ্য করেছি। এগুলো ছাড়াও জানো তো, ওই যে বললাম অনেকে আমার ছেলের বহুত ক্ষতি করার চেষ্টা করে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, বেরিয়ে এসেছে, কেউ তাদেরকে নিয়ে ভাবতে চায় না। একটা কথা বলি, নিজের ছেলের এত যখন কষ্ট হয়েছে আর কোনো কষ্ট দিতে চায় না। আর আমি কিছু মানুষকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কথাগুলো কেন বললাম জানো, কিছু মানুষকে আমি সাবধান করে দিচ্ছি। কানা বিষয় আশেপাশ থেকে বহুত কথা শুনতে পাচ্ছি আমাদের জন্য, আমার জন্য নানারকম মিথ্যে কথা বলা হচ্ছে, নানারকম কথা কিন্তু শুনতে পাচ্ছি। আমি এখনো পর্যন্ত আপনাদের বা তোমাদের কারো কিন্তু কোনো নাম নিইনি, যার হয়েছে তার বাদ দিয়ে এখন বহুত কথা কিন্তু কিছু বলিনি। আমি কিন্তু খুব সাবধান করে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি। আর যদি আমি কোনো রকম কিছু কথা শুনতে পাই, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আর তাতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, সত্যি বলতে আমার কোনো বাধা নেই। আমার ছেলের প্রতি আমি মানব না, মিথ্যে আমি কিছু মনে করি না। আমি খুব ভালো আছি, কিছু প্রয়োজন মনে করি না। আমার পিছনে লাগার কোনো প্রয়োজন নেই। নিজের মতো থাকুন, আমি ভালো, আমি পাত্তাই দিচ্ছি কে কি আছে না আছে, ঠিক আছে। তো নিজের মতো থাকো বা থাকুন, ঠিক আছে, কারো কিছু নাম আমি করবো না। এইখানে কিন্তু আমি বহুত কিছু আনতে চাই না। তো এইভাবে যদি আমি অনেক কিছু শুনতে পাচ্ছি বা জানতে পারছি, এইভাবে যদি মিথ্যা নানারকম কিছু শুনতে থাকি, এবার কিন্তু আর মুখে বলবো না। এবার প্রমাণ সহ মানুষের সামনে নামও বের করবো এবং প্রমাণ সহ ঠিকঠাক খুলে দেবো, একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো। মানুষকে আর বলতে হবে না যদি কী করেছে দেখুন, জিনিসগুলো দেখলেই না অটোমেটিক আপনাদের যে ভালো, আপনাদের বা তোমাদের যে ভালো মানুষ রয়েছে, যে আমরা এত ভালো মানুষ, সেই মুখটা অটোমেটিক খুলে যাবে যে তোমরা বা আপনারা কতটা ভালো, ঠিক আছে। যে দেখে বুঝে যাবে মানুষ বা সেই জিনিসগুলো যে আপনারা কত ভালো। তাই আমাকে সেই জিনিসগুলো করতে দয়া করে বাধ্য করবেন না, আমি এগুলোর মধ্যে নেই। তো লাস্ট টাইম এই কথাটা বলে দিলাম, এই কথাগুলো যেন দ্বিতীয়বার না বলতে হয়, ঠিক আছে। এটাই হলো কথা। আমি আমার ছেলের বা কোনো রকম ক্ষতি চাই না, কোনো অশান্তি পরিবেশের মধ্যে রাখতেও চাই না আর কোনো কিছু, ঠিক আছে। আর হ্যাঁ, এত কিছুর মধ্যে অবভিয়াসলি আমার হাজব্যান্ড, সে আমার পাশে ছিল, সত্যিই পাশে ছিল। আমি বলছি অবশ্য সে আমার পাশে ছিল, আমার ছেলের পাশে ছিল, আমার পাশে ছিল, এটা হলো। আর হ্যাঁ, একটা কথা বলি, একটা মানুষকে বলি, সে একটা কথা বলেছে, একটা কথা কি বলতো, নিজের বাবা মার অসম্মান যদি সত্যি, আমার বাবা মা যদি কোনো দোষ না করে থাকে না, কোনো অসম্মান, বা আমার বলে না যে কোনো মেয়ে বা যে কোনো সন্তান, ছেলে মেয়েও যদি কোনো দোষ, সেটা মানা সম্ভব না। আর হ্যাঁ, দোষ করেছে অতটা ঢেকে রাখছিস, সেটা না, দোষ করেছি, ঢাকার কোনো প্রশ্নই নেই। আর হ্যাঁ, অসম্মান মেনে নেওয়া, তবুও এখন চুপ করে রয়েছে, অনেক কিছু আছে, তো আমাকে মুক্তি বাধ্য করবো না। এবার একদম প্রমাণ সহ এমন এমন জিনিস বের করবো, কি বলবো। যাই হোক, তো একটা মানুষকে আমি বলে দিই যে তুমি যে ধরনের কথা, তুমি বা আপনি যে ধরনের কথা বলেছো যে আমাকে নাকি মেরে কেটে ফেলে রেখে দেবে, ঠিক আছে, তো তুমি এটা করতেই পারো, তোমার সেই ক্ষমতা আছে, আমি সেটা দেখে নিয়েছি। তুমি এবং তোমরা বা আপনি বা আপনারা করতেই পারেন, তোমাদের সেই ক্ষমতা রয়েছে, তোমরা সেটা করতে পারো। আর আমাদের এইসব দেখিনি তো, এরকম ধরনের জিনিসের মধ্যে পড়িনি, এইসব জিনিস কখনো আমাদের সিচুয়েশনে, আমাদের ফ্যামিলিগত নেই, আমরা জানি না, ঠিক আছে, এসব আমাদের ধারণার বাইরে। তাই এগুলো বলা তো দূরের কথা, আমাদের ভাবনাতেও আসবে না, আমাদের দ্বারা সম্ভব না। তোমরা পারবে, তোমার মুখে কি, তোমরা কাজেও করতে পারবে, করার চেষ্টাও করেছো বেশ কিছু। তাই আমাকে এইসব ভয় দেখাতে না, আমি কোনো ব্যাপারে, এইসব ব্যাপারে ভয় পাই না। তাই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি লাস্ট টাইম, কোনো কিছু এইসব যেন কোনো উল্টো পাল্টা কানাঘুষো যেন কোনো কথা না, মিথ্যে বদনাম যেন না শুনতে পারে, অনেক শুনতে হবে। হ্যাঁ, আমি একটা জিনিস মনে করি যে আমি যদি কিছু ভুল না করে থাকি, লোককে যেমন মিথ্যে কথা বলুন না, আমি কিছু মনে করি, তো বারবার শুনতে শুনতে তো একটা বিরক্ত লেগে যায়। এটা হলো কথা। একটা কথা কি জানো, এটা আমি সোশ্যাল মিডিয়ায় বলছি কিছু মানুষের জন্য, যে আপন আর পরের যদি ডেস্টিনেশন এক হয়, কিছু মানুষ বলতে পারে, অনেক কিছু মানুষ আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাবা এই তোমাদেরকে দেখছি, এই জানো তো আমার কি সুন্দর এই ভিডিও করছে, দেখছো কত সুন্দর বাচ্চাটা এই করছে। আগে কোথায় ছিলে ভাই, আগে কোথায় ছিলে? আমি যখন ইউটিউব করতাম না, আমি তখন কোথায় খবর নিতে? আজকে তুমি লোক দেখিয়ে করতে গিয়ে লাভ নেই,
হচ্ছে আপনার পর যদি সেম ডেস্টিনেশন হয়, সে সেম জায়গা থেকে জানতে পারছে আপন, বরঞ্চ পরের মানুষ যদি দেখে বলে যে হ্যাঁ বাচ্চাটাকে ভালো রেখো বা কিছু, তো আপনার পরের ডেস্টিনেশন যদি এক হয়, সেই আপনকে কী প্রয়োজন? আমার তো এটাই মনে হয়। আপনার পরের ব্যাপারটা যদি এক ধরনের হয়, সেই আপনের থেকে পর অনেক ভালো, তাই না? আমার এটা মনে হয়। তো যাই হোক, আমি কথাগুলো বললাম, নেক্সট টাইম এগুলো কোনো কথা, দেখো সোশ্যাল মিডিয়ায় বহুত কথা বলা যায় না, অনেক কিছু কথা চেপে থাকে, কিন্তু যখন ধৈর্যের সীমাটা পেরিয়ে যাবে শুনতে শুনতে, তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে যাবে। তাই আমাকে বাধ্য করো না বা করবেন না, ঠিক আছে? এটা হলো ব্যাপারে অনেক নিজের মানুষ রয়েছে যারা সেই সব মানুষের সাথে যুক্ত, আমি জানি, কিন্তু আমি কিছু বলি না। সেই কথাই আছে না, বোঝো দেখো, চুপ থেকে শুধু দেখে যাও কে কী করছে। অনেক কিছু বুঝি, কিন্তু দেখে যাও কে কী করছে। তো এটাই হলো কথা। আজকে অনেকটা শক্ত হয়ে কথাটা বলছি, কারণ শক্ত মানুষ জানো তো, সিচুয়েশনে যখন মানুষ পড়ে অটোমেটিক মানুষ শক্ত হয়ে যায়, এটাই হলো কথা। তো কি বলবো, একটা কথা, একটা মানে বাস্তব একটা কথাটা করে মনে হলো এই কথাগুলো বলতে বলতে একটা কথা বলি। যখন একটা কথা জানো তো, একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়ি, একটা মেয়ে যখন বিয়ে হয়, তখন তার শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে নানারকম অত্যাচার করা হয় তাকে থাকতে, ধরো দুদিনের জন্য সেখানে গেছে, বা হয়তো সে সেখানে তার মানে কোনো কাজের জন্য বাবার বাড়িতে থাকতে হয়, বা যে কোনো কিছু যখনই থাকার জন্য যায়, বা যে কোনো কিছু যখনই, তখন নানারকম অত্যাচার, নানারকম অনেক কিছু কারণে সে আর থাকতে পারে না, তারা এমনই ব্যবহার করে, সে মানে কী বলবো, তখন নিজেদের দোষটাকে ঢাকার জন্য নিজেরা মারধর করে অত্যাচার করে সেই বাড়ির বউটাকে বাধ্য করবে সেখানে না থাকে, ঠিক আছে, যাতে দুদিন পরে 3 দিনের মাথায় সেটা ফিরে আসতে হয়। কিন্তু পরবর্তীকালে নিজের দোষটাকে ঢাকার জন্য, লোকের কাছে ভালো মানুষ সাজার জন্য এই মেয়েটা তো থাকে না। দ্বিতীয়ত তার মাই হচ্ছে বা তার ফ্যামিলি হচ্ছে দায়ী, তাকে রেখে দিয়েছে, তাকে থাকতে দেয় না, ঠিক আছে? তো তোমরা বুঝে নিও, অনেকেই বুঝতে পারবে কী জন্য বলছি, বেশি খোলসা করে বলছি না। তো যাই হোক, এই যে অনেক কিছু কথা নেওয়ার কারণের জন্য, এবং অনেক মানুষ আছে আমার লাইফে কিছু কথা জানো না যে আমার কেন আমি এই ধরনের বা কতটা কষ্ট পেয়েছি। তো এগুলো হচ্ছে আমার ঘটনা। তো এগুলো ছাড়াও মানসিক অনেক কিছু রয়েছে। তো সব কিছুর মধ্যে আমি সত্যি ভালো আছি। জীবনে একটা কথা জেনেছি জানো, জীবনে এদিক ওদিক থেকে আমি সব কিছু বাদ দিতে হবে, নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য ভালো থাকতে হবে। কাউকে বেশি ভালো, যত তুমি ভাববে তত বেশি। তো আরামসে আছি, সুখে আছি, ভালো আছি, সব কিছু। তো কারোর মধ্যে যেতেও চাই না। কেউ প্লিজ আমার মধ্যে ভালো করতে পারলে করো, খারাপ করার চেষ্টা করো, এটা আমার মনে হয়। তো এটাই হলো ব্যাপার, যে কারো যদি ভালো না করতে পারি, ভালো করবো না, কিন্তু খারাপ করবো না। তুমি কাউকে ভালোবাসবে তবে তুমি ভালোবাসতে পারবে, কিন্তু এটা যেমন সত্যি, আমরা অনেক সময় দেখেছি মানিয়ে নিয়ে ভালোবেসে, হ্যাঁ হয়তো এবার ভালোবাসবে, বা মানিয়ে নিয়ে দেখি এবার হয়তো সহ্য করে চলতে, কিন্তু সবসময় এটা হয় না। আর একটা কথা কি জানো, তো যাই হোক, সবসময় সেটা হয় না, কি বলবো আর। মানুষ একটা কথা কি জানো, কিছু কিছু বহুত মানুষ আছে যারা তোমাকে টাকার জন্য ব্যবহার করবে। যখন তোমার কাছ থেকে বা তোমার ঘরে থেকে কোনোভাবে টাকা আদায় করা যাবে না, ততক্ষণ তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যখন মুখ করে টাকা চেয়ে বসবে, বা তুমি যদি মুখ খুলে ভালো কিছু শোনায়, তাহলে তুমি তখন খারাপ হয়ে যাবে। তো আমারও কিছু আছে, এখনও পর্যন্ত কিছু মানুষের কাছে বেশ কয়েক হাজার টাকা তারা ভোগ করছে। কী বলবো, আমি পুরোটা খোলসা বলে কিছু বলছি না। বহুত ঘটনা আছে আমার লাইফে, যেগুলো সব কিছু বলা যায় না। তো আমি এখানে কেন বললাম কথাগুলো, ওই যে বললাম যে অনেকেই জানো না যে আমার শারীরিক কী গেছে, যার জন্য আমি এইসব নানারকম কারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আমি এসেছি, যাতে আমি আমার নিজের লাইফটা একটু বুঝতে পারি। জানি না কতটা পারবো, তবুও তোমরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসাটাই বা কম কিসের বলো, সবাই তো ভালোবাসা এমন একটা জিনিস না, খুব দুর্লভ। তো এইটুকু যদি পাই না, সেটাই অনেক ভাগ্যের, আমি এটা মনে করি। তো চলো, তোমরা পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।